আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক। আমি আজকে আপনাদেরকে দশম শ্রেণীর অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু এর উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং এটির বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব। এর আগে আপনারা যেহেতু দশম শ্রেণীতে পড়েন এবং কিছুদিন পরে আপনাদের বোর্ড পরীক্ষা, সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমাদের এই স্কুল আয়োজিত এই ক্লাসগুলো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। যেহেতু বোর্ড পরীক্ষা, সেহেতু আপনারা বাসায় আছেন এবং আপনাদের সবার কাছেই টেস্ট পেপার আছে। আমরা চেষ্টা করছি মেইন বই থেকে যতগুলো প্রশ্ন আসে এবং বোর্ড যে প্রশ্নগুলো মেইন বই থেকে দেয় সেগুলো আপনাদেরকে ক্লাসে আমরা আলোচনা করে বুঝিয়ে দিব। কিন্তু টেস্ট পেপারগুলো যেহেতু আপনাদের বাসায় আছে, সেই ক্ষেত্রে আপনারা মেইন বইটার সাথে নিয়ে টেক্সট পেপারটা পাশে রেখে অবশ্যই প্রশ্নগুলো সলিউশন করবেন। কারণ এক একটা প্রশ্নের উত্তর একই রকম, কিন্তু দেখা যায় বোর্ডে প্রশ্নের ধরন ভিন্ন, কিন্তু উত্তর একই রকম। আসুন এবার আমরা মূল আলোচনায় আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দেখাচ্ছি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। যদিও আপনারা দশম শ্রেণীতে পড়েন, এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আমরা ক্লাস 6 থেকেই শিখে আসছি। আমি জানি আমার শিক্ষার্থীরা সবাই এটা সম্পর্কে জানে, তাও আমরা যেহেতু এই অধ্যায়টা জীববিজ্ঞানের একটা বেসিক অধ্যায় এবং প্রতি বছর বোর্ড থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, তাই অবশ্যই প্রত্যেকটা টপিক আপনারা মনোযোগ সহকারে পড়বেন। এটা ক্লাস 6-এর পার্ট বলে যে পড়বো না তা কিন্তু না, কারণ এখান থেকে প্রতি বছরই বোর্ডে কোয়েশ্চেন হয়। আসছি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। প্রথমে আমি আপনাদেরকে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে বলছি এবং উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে বিদ্যমান সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো বলছি। এটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বিদ্যমান, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষে প্লাস্টিড বিদ্যমান, প্রাণী কোষে প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা আকারে বড়, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও আকারে ছোট। উদ্ভিদ কোষে মনোযোগ দিব সবাই, নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করে, প্রাণী কোষে নিউক্লিয়াসটা মাঝ বরাবর অবস্থান করে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে। তেমনি আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে বৈসাদৃশ্য। সাদৃশ্যের মধ্যে উদ্ভিদ কোষেও লাইসোজোম থাকে, প্রাণী কোষেও লাইসোজোম থাকে। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে, প্রাণী কোষে নিউক্লিয়াস থাকে। উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রাণী কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা যদি দুটো ফিগার বাসায় পড়ার সময় খাতায় দুটো পাশাপাশি রেখে কম্পারেটিভলি পড়ি, তাহলে এই বিষয়গুলো বোঝা অনেক সহজ। এখন আসছি উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে বিদ্যমান অঙ্গাণুগুলো সম্পর্কে বলছি। আমরা এই অধ্যায়টা মেইন বই খুলে প্রথম প্রশ্ন পাবো যে কোষ কি। কোষ হচ্ছে বিজ্ঞানী লোই এবং সিকোভিচ 1969 সালে প্রথম কোষকে সংজ্ঞায়িত করেন। কোষ হলো বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত স্বপ্রজননক্ষম উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন ও কাজের একক। সেই ক্ষেত্রে কোষকে আমরা বললাম, কোষকে আমরা কাজের ভিত্তিতে, গঠনের ভিত্তিতে দু প্রকার এবং কাজের ভিত্তিকে দুভাবে ভাগ করি। গঠনের ভিত্তিতে হচ্ছে আদি কোষ, প্রকৃত কোষ, আর কাজের ভিত্তিতে হচ্ছে দেহকোষ, জনন কোষ। বোর্ডে প্রায়ই আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আসে। আমি যে পাঠটা আজকে আপনাদেরকে পড়াচ্ছি সেই পাঠের উপর ডিপেন্ড করে যে অনুধাবনগুলো আসতে পারে বোর্ডে, সেগুলো আমি এখানে লিখেছি। যেমন আদি কোষ, যে কোষগুলো আমরা জানি যে কোষগুলোতে নিউক্লিয়াস সুগঠিত নয় সেটাকে বলে আদি কোষ, আর যেটার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত তাকে বলছি আমরা প্রকৃত কোষ। আদি কোষে কোষীয় অঙ্গাণুগুলো, অধিকাংশই কোষীয় অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। এবার আসছি প্লাজমোডেজমাটার দুটি কাজ। প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা হচ্ছে, সবাই আবার চিত্রের দিকে আসেন, মনোযোগ দিন। ম্যাম এখানে দেখাচ্ছি এই মধ্যবর্তী কোষ প্রাচীরের মধ্যবর্তী এই নালীটাকে বলছি প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা প্রধান দুটি কাজ হলো একটি কোষের সাথে আরেকটি কোষের সংযোগ স্থাপন করা, আরেকটি কাজ হলো একটি কোষ থেকে পানি এবং খনিজ লবণ অন্য কোষে বহন করে নিয়ে যাওয়া।
এবার আসছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষের মধ্যেই বিদ্যমান। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী। মনোযোগ দেন, বাইরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টি করে, যেটাকে ক্রিস্টি বলে। আপনারা প্রায় মেইন বইতে পাবেন ক্রিস্টি কি, এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক অংশ। আরেকটা বলছি, মাইটোকন্ড্রিয়ার মাঝে ম্যাম আমি চিত্রের মধ্যে ছোট ছোট দানা দিয়েছি, এগুলোকে বলে অক্সিজোম। এই অক্সিজোমের মধ্যে মনোযোগ দিচ্ছি, অক্সিজনের মধ্যে আমাদের শক্তি উৎপাদনের বিভিন্ন কাজ চলে, তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলি। আর যে কোনো কোষ বা যে কোনো অঙ্গাণুকে সচল রাখার জন্য শক্তি উৎপাদন কেন্দ্র খুবই জরুরি। তাই মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের মধ্যেই বিদ্যমান। এবার আসছি প্লাস্টিড। প্লাস্টিডকে বর্ণাধার বলা হয় কেন? প্লাস্টিড প্রথম নাম আমরা বলছি প্লাস্টিড, আরেকটা নাম বলছি বর্ণাধার, আবার অন্য আরেকটা নাম জানি আমরা। প্লাস্টিড হচ্ছে খাদ্য উৎপাদনকারী অঙ্গ। কেন বলছি? প্লাস্টিড উদ্ভিদের একটি স্বতন্ত্র অঙ্গ। প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন নামক বিভিন্ন রঞ্জক কণিকা থাকে। ক্লোরোফিল নামক রঞ্জক কণিকা থাকার জন্য এই প্লাস্টিড সূর্যালোককে, সূর্যের ফোটন কণাকে সংবর্ধন করে খাদ্য প্রস্তুত করে, যার কারণে প্লাস্টিককে আমরা খাদ্য উৎপাদনকারী অঙ্গ বলি। আবার প্লাস্টিককে যখন আমরা বর্ণাধার বলছি, ক্লোরোফিলের রং সবুজ, জ্যান্থোফিল হলুদ, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন লাল, নীল, এসব বর্ণের জন্য রঞ্জক কণিকাগুলো শুধুমাত্র প্লাস্টিডের মধ্যে বিদ্যমান, তাই প্লাস্টিডকে আমরা বর্ণাধার বলছি। আসি, প্লাস্টিড একটি উদ্ভিদের স্বতন্ত্র অঙ্গাণু, কারণ প্লাস্টিড থাকার কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, যার কারণে আমরা উদ্ভিদকে বলি অটোট্রফিক বা স্বভোজী। আর আমরা প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড থাকে না বলে আমরা এই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই আমরা হলাম হেটারোট্রফিক বা পরভোজী। এরপরে আসছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আবার মনোযোগ দিন। নিউক্লিয়াস উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই বিদ্যমান এবং এটিও দ্বিস্তরী। এটা চারটি অংশ: নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার মেমব্রেন। উভয় ক্ষেত্রেই একই গঠন বিদ্যমান। নিউক্লিয়াসকে প্রাণকেন্দ্র বলার প্রধান কারণ হলো কোনো একটি কোষকে সচল রাখার জন্য, আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে আমার শরীরকে সচল রাখতে আমার মস্তিষ্ক যেমন প্রধান ভূমিকা পালন করছে, তেমনি কোষকে সচল রাখার জন্য কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস, যে কারণে নিউক্লিয়াসকে আমরা কোষের প্রাণকেন্দ্র বলছি। আবার বলছি, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলার প্রধান কারণ হচ্ছে কোষকে সচল রাখার জন্য এবং কোষের যাবতীয় জৈবিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে নিউক্লিয়াস, তাই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হচ্ছে। এবার আসছি আরেকটি অঙ্গাণু, লাইসোজোম। লাইসোজোমকে জীবাণু বক্ষণকারী অঙ্গ বলা হয় কেন? লাইসোজোম, মনোযোগ দিব শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই বিদ্যমান। লাইসোজোম এমন একটি অঙ্গাণু, ছোট্ট একটি অঙ্গাণু, কিন্তু এটি উদ্ভিদ এবং প্রাণী কোষে বিদ্যমান থেকে উদ্ভিদ এবং প্রাণী কোষে বহিরাগত কোনো জীবাণু যদি প্রবেশ করে, তবে এটি এই জীবাণুকে বক্ষণ করে কোষকে রক্ষা করে, কিন্তু মাঝে মাঝে এটি জীবাণুকে বক্ষণ করতে গিয়ে নিজের দৈহিক আবরণটাও শেষ করে দেয়। এই জন্য লাইসোজোমকে আমরা কখনো কখনো আত্মঘাতী অঙ্গ বলেও চিহ্নিত করি। এবার আসছি কোষের আরো কিছু অঙ্গাণু, যেমন আমি এখানে লিখেছি নিউক্লিয়াসের নিচে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটাকে অমসৃণ কেন বলছি? এন্ডোপ্লাজমিক জালিকা দু ধরনের, একটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আরেকটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা তখনই বলবো যখন ওই এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে রাইবোজোম থাকবে না, কিন্তু যখন এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে দানাদার রাইবোজোম থাকবে তখন আমরা তাকে বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আবার বলছি এন্ডোপ্লাজমিক জালিকা দু ধরনের, একটি হলো মসৃণ আর একটি হচ্ছে অমসৃণ। অমসৃণ তখনই বলবো যখন এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে দানাদার রাইবোজোম বিদ্যমান থাকবে, সেটি নিউক্লিয়াসের সাথে যুক্ত। রাইবোজোমের আরেকটা নাম হচ্ছে প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গ। মনোযোগ দেন, রাইবোজোম উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে বিদ্যমান এবং রাইবোজোমের আরেকটা বড় গুণ হচ্ছে এটি আদি কোষেও যেমন থাকবে তেমনি প্রকৃত কোষেও থাকবে।
রাইবোজোমকে আমরা আরেকটা নামে চিনছি, সেটা হলো প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার মনোযোগ দিন, সবাইকে অনুরোধ করছি, আমরা আজকে যে পাঠটা পড়াচ্ছি সেই পাঠের উপর, সেই পাঠে উদ্ভিদ কোষ, প্রাণী কোষের চিহ্নিত চিত্র, মাইটোকন্ড্রিয়ার চিত্র, নিউক্লিয়াসের চিত্র, প্লাস্টিডের চিত্র, প্লাস গঠন, কাজ। আমরা যখন বোর্ডে পরীক্ষা দিতে যাব, আপনারা যখন বোর্ডে অ্যাটেন্ড করবেন, প্রশ্নে দেখবেন উদ্দীপকে ইনকমপ্লিট চিত্র থাকবে, দিয়ে বলবে যে এ অথবা বি, বলবে যে এর চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ঘটন ও কাজ লিখো। এখন আপনি যদি অঙ্গটা প্রথমেই শনাক্ত করতে না পারেন, তাহলে আপনি প্রশ্নটা উত্তর দিতে পারবেন না। সেই ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী কোষের যতগুলো অঙ্গাণু আছে, নিজেরা বাসায় এঁকে সেটা শিখবেন। শিক্ষার্থীবৃন্দকে আবার বলছি, এটা উদ্ভিদ এবং প্রাণী কোষের এই চিত্রগুলো এবং এই অধ্যায়টা আপনারা যেমন 9-10-এ পাচ্ছেন, এটা ইন্টারের একটা বেসিক পার্ট, অর্থাৎ এই পার্টটা আপনারা যেমন 9-10-এ পাচ্ছেন, ইন্টারে গিয়ে বোটানি পার্ট এবং জুলজি পার্ট দুটো পার্টের মধ্যেই পাবেন। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এখান থেকে প্রতি বছরই বোর্ডে প্রশ্ন হয়। আরেকটা প্রশ্ন, বড় প্রশ্ন, যেমন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে বিরাজমান সাদৃশ্য বৈসাদৃশ্য। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই প্রশ্ন হিসেবে, যে আমি উদ্দীপকে দিলাম মাইটোকন্ড্রিয়া, আরেকটা দিলাম প্লাস্টিড। প্রথমে আপনি জ্ঞানগুলোকে লিখবেন, উদ্দীপকের এ হচ্ছে প্লাস্টিড, বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অনুধাবন অংশে গিয়ে আপনি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কে সংজ্ঞা বা একটু ঘটন সম্পর্কে লিখলেন। এবার প্রয়োগ অংশে গিয়ে আপনি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে বিরাজমান যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো আছে সেগুলো লিখবেন। যেমন আমি প্রথমে বলছি, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয়ই বিদ্যমান, কিন্তু প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে বিদ্যমান। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলছি, প্লাস্টিডকে বলছি বর্ণাধার বা খাদ্য উৎপাদনকারী অঙ্গ। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, প্লাস্টিডও দ্বিস্তরী। প্লাস্টিডের ক্ষেত্রে প্লাস্টিডের 3টা প্রকারভেদ আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, কিন্তু মাইটোকন্ড্রিয়ার কোনো প্রকারভেদ নেই। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে কোষকে সচল রাখতে সাহায্য করে, সেটি উদ্ভিদ কোষের ক্ষেত্রেও এবং প্রাণী কোষের ক্ষেত্রেও। কিন্তু প্লাস্টিড খাদ্য উৎপন্ন করে উদ্ভিদ কোষে সচল রাখে, আর সেই খাদ্যের উপরে আমরা সমগ্র জীবকুল নির্ভরশীল। আবার বলছি, মনোযোগ দিব, আবার প্লাস্টিড উদ্ভিদের স্বতন্ত্র অঙ্গাণু, কিন্তু মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী কোষে উভয় কোষেই বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দেই, আমরা আজকে যে পাঠটা পড়ালাম, আমরা 10ম শ্রেণীর জীববিজ্ঞান পড়ছি। জীববিজ্ঞান বইয়ের জ্ঞানমূলক কমন পাওয়ার জন্য আমি যদি আপনাদেরকে নির্ধারিত করে দিই যে এই কয়েকটা জ্ঞানমূলক পড়বে, তাহলে কিন্তু কখনোই কমন পড়বে না। কারণ জ্ঞানমূলক এমন একটা টপিক যেটা মেইন বই থেকে অবশ্যই হবে, এবং জ্ঞানমূলক কমন পড়ানোর জন্য অবশ্যই মেইন বইয়ে প্রতিটি লাইন বাই লাইন আপনারা পড়বেন। কারণ অনুধাবনে আপনি কিছুটা বুঝে লিখতে পারছেন, কিন্তু জ্ঞানমূলক হতে হবে মেইন বই থেকে একদম স্বচ্ছ করে, স্পষ্ট করে লেখা। যেমন আমি যদি বলি জাইগোট কি, আপনাদের এই অধ্যায়ের 2য় পেজে আছে যে পুংজনন কোষ এবং উদ্ভিদ জনন কোষের মিলনের ফলে প্রথম যে কোষের সৃষ্টি হয় সেটা হলো জাইগোট। এই জ্ঞানমূলকটা মেইন বইয়ে আছে এবং স্পষ্ট করে সংজ্ঞাটা দেওয়া আছে। জ্ঞানমূলক মানে হলো আপনার মেইন বইয়ের প্রতিটা লাইনকে আপনার মনোযোগ দিয়ে শিখতে হবে। সেই ক্ষেত্রে এই যে টপিকটা আমি পড়িয়েছি, এই টপিকের উপর ভিত্তি করে জ্ঞানমূলক কমন পাওয়ার জন্য মেইন বইয়ের প্রতিটা পেজ পড়তে হবে, আর অনুধাবনগুলো যেগুলো আসে আমি সেগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর এই টপিকের উপর যতগুলো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আসতে পারে সবগুলোই আমি বলেছি। চিহ্নিত চিত্র শিখবেন, গঠন শিখবেন, কাজ শিখবেন, এবং অঙ্গগুলোর মধ্যে বিদ্যমান সাদৃশ্য বৈসাদৃশ্য শিখবেন। যেমন আমি প্রথমে উদ্ভিদ এবং প্রাণী কোষের সাদৃশ্য বৈসাদৃশ্যটা আপনাদেরকে বুঝিয়েছি। এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক হচ্ছে যে কোষ প্রাচীরের উপাদানগুলো কি, যেটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীরের গুরুত্বপূর্ণ উপাদানগুলো হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন এবং লিগনিন। এখন প্রশ্ন হলো, ম্যাম আমরা তো সকল উদ্ভিদের কোষ প্রাচীর হজম করতে পারি না, যেমন আম গাছের কোষ প্রাচীর কি আমরা খেতে পারি? না, কিন্তু আমরা ডাঁটা শাক, কলমি শাক এই কোষ প্রাচীরগুলো খাই। কারণ হলো কোষ প্রাচীরের যে 5টা গঠন উপাদান আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন এবং লিগনিন, এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক ধরনের উপাদান দিয়ে কোষ প্রাচীরটি
ভিত্তি তৈরি, যে কারণে আমরা যেমন কলমি শাক, ডাঁটা শাক এগুলো খেতে পারছি, কিন্তু আম গাছের চামড়া কিন্তু আমরা হজম করতে পারছি না, কারণ আম গাছের চামড়াতে সেলুলোজের পরিমাণ সবচেয়ে বেশি। সেলুলোজ আমাদের পাকস্থলীর পক্ষে হজম করা সম্ভব নয়। তেমনি আমরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সম্পর্কে জানি, ছত্রাকের কোষপ্রাচীর আমরা অধ্যায় 1-এ পড়ে এসেছি, কাইটিন দ্বারা তৈরি। উদ্ভিদের কোষপ্রাচীরের 5টি উপাদান বিদ্যমান, প্লাজমা, ডেজমাটা, সবগুলো উপাদান সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম। আমার সহকর্মী জীববিজ্ঞানের প্রথম 2টো ক্লাস নিয়েছেন, আশা করি ওই 2টো ক্লাস আপনারা বুঝেছেন। আজকে জীববিজ্ঞানের 3য় ক্লাসে আমি আপনাদেরকে অধ্যায় 2-এর প্রথম পার্ট সম্পর্কে এবং উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে যে অঙ্গগুলো বিদ্যমান সেগুলো সম্পর্কে বুঝিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে সেই টপিকটার উপরে ডিপেন্ড করে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। হোমওয়ার্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ। হোমওয়ার্ক আপনি যখন করবেন, আমরা বিশ্বাস করি কোনো শিক্ষার্থী তার নিজেকে সে ঠকাবে না। আপনি হোমওয়ার্কটা দেখে করেন বা মুখস্থই করেন, আমরা যখন এটা কারেকশন দিব, আপনার একটু ভুল যদি আমরা আপনাকে শুধরে দিতে পারি, সেটাই যা আপনার জন্য অনেক কিছু। কারণ শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে পার্থক্য এটা। আপনি হয়তো মনে করছেন এই টপিকটা একদম আপনি শুদ্ধভাবে লিখেছেন, কিন্তু শিক্ষকের কাছে গিয়ে এখানে কিছু না কিছু ভুল ধরা পড়তে পারে। সেই ক্ষেত্রে শিক্ষক সেই কারেকশনটা দিয়ে দিলে আপনার জন্য কোনো একটা টপিক একদম সূক্ষ্মভাবে শেখা সম্ভব। তাই অবশ্যই হোমওয়ার্কগুলো অবশ্যই জমা দিবেন। আর আজকে যে টপিকটা পড়িয়েছি সেই টপিকটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর যেটুকু পড়িয়েছি এর মধ্যে, আজকের এই পাঠদানের মধ্যে যদি আপনারা কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয়, অবশ্যই এখানে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যদি কোনো ধরনের অপারগতা থাকে বা আমি বুঝাতে অসমর্থ হই বা আপনারা বোঝেননি, সেটাকে আবার বুঝিয়ে দিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেটা বুঝালাম আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, মা বাবার কথা শুনবেন এবং প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে অবশ্যই নিয়মিত, যেহেতু আপনারা 10ম শ্রেণী এবং বোর্ড পরীক্ষা আপনাদের সামনে, নিয়মিত প্রতিটা সাবজেক্ট কিছুটা সময় করে হলেও পড়বেন। আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।